সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতে পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম.এস. এফ.সি.পি.এস. ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল আই কেয়ার সেন্টারে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা সমস্যা। তো এটি আসলে কি এবং চোখে এক্ষেত্রে কি ঘটে? চোখ ওঠা মানে হলো যে চোখ লাল, কনজাংটিভাইটিস যেটা আমরা বলি। আমরা আসলে চোখে যখন দেখি যে কালো অংশের পাশে কিন্তু সাদা অংশ, তো সাদা অংশটা হলো স্ক্লেরা বলি আমরা, কিন্তু তার উপর একটা ট্রান্সপারেন্ট মেমব্রেন আছে, সেটাকে বলি আমরা কনজাংটিভা বা শ্লেষ্মিক ঝিল্লি, যেটা আমরা বাংলায় বলতে পারি। আচ্ছা, তো এটা কিন্তু এমনি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। তো এখন যেটা হয়, ওখানে যদি কোনো প্রদাহ হয়, ওই কনজাংটিভা বা শ্লেষ্মিক ঝিল্লিতে কোনো যদি প্রদাহ হয়, তখন ওইটা লাল আকৃতি ধারণ করে, লালচে হয়ে ওঠে। এই যে প্রদাহ হলো এবং আমরা দেখতে পারলাম যে চোখটা লাল, এটি হলো আসলে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা। আচ্ছা। এখন চোখ ওঠা বিভিন্ন ধরনের হতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা চোখ ওঠা বলতেই যে জিনিসটাকে ইন্ডিকেট করি, সেটা হলো যে ভাইরাসজনিত কারণে, যে হঠাৎ করে চোখ লাল, এক চোখ, অথবা 2 দিন পরে অন্য চোখ, অথবা 2 চোখ একসাথেই লাল, তারপরে পানি পরে একটু, পিছুটি জমতেছে, ঘুম থেকে উঠে দেখে যে চোখ পাতা দুটো লেগে আছে, অনেক সময় দেখা যায় যে একটু একটু চুলকাচ্ছে। এইটা হলো আমরা যেটা বলি যে ছোঁয়াচে অনেকটা চোখ ওঠা বলতে আমরা সাধারণত এটাই বসে। তো এইটি সময় আমরা দেখি যে স্কুল কলেজে বা পাবলিক অ্যাপিয়ারেন্স হয় যে সব জায়গায় বা ক্লোজ কন্ট্যাক্ট হওয়ার চান্সেস থাকে। তো এক্ষেত্রে কি আইসোলেশনের কোনো অ্যাডভাইস আছে বা কিভাবে যেতে হবে পাবলিক প্লেসে? আইসোলেশন, কিছুটা আইসোলেশনে যেতে হয়, কিন্তু এখন কিন্তু একটা ভাইরাল এপিসোড যাচ্ছে। আচ্ছা। আমরা সবাই ভ্যাকসিনেটেড, তো এখন কিন্তু ওইরকম সিভিয়ারিটি নাই, কিন্তু বেশ যাচ্ছে। কিন্তু আচ্ছা। টেস্ট অনেকেই টেস্ট করে না, কিন্তু যে কোনো অনুষ্ঠানে পরে ফলো আপ করে আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে ওই বিভিন্ন বাসায় জ্বর, ঠান্ডা, কাশি, জ্বর, ঠান্ডা, কাশি, আর ওই যে চোখ লাল। তো আমরা এখন চোখ লাল নিয়ে আসলে যেটা জিজ্ঞেস করি যে জ্বর ছিল কিনা, বলে স্যার জ্বর ছিল 1 দিন, 2 দিন। এখন প্যাটার্নটা এরকম, 1-2 দিন জ্বর, হালকা একটু, ওই একটু কাশি আছে, ঠান্ডা, আর ওই যে চোখ লাল। তো এই যে এটা তো ভাইরাস। কনজাংটিভাইটিস ব্যাকটেরিয়াতে হয়, ভাইরাসে হয়, ফাঙ্গাস, অন্যান্য এজেন্টে হয়, অ্যালার্জিতে হয়। কিন্তু আমরা যেটা কথা বলতেছি সেটা হলো যেটা ওই যে পিছুটি জমে, যে এটা বাংলা আমরা যেটা বলি যে চোখ ওঠা। তো এই ভাইরাসজনিত কারণে, তো ভাইরাসজনিত কারণে এটা খুব, একটা ভাইরাস আছে অ্যাডিনো ভাইরাস, এটা খুব ছোঁয়াচে। বাকি ভাইরাসগুলো কিন্তু এত নয়, যে ডেঙ্গু ভাইরাসে যেটা হয় এটা এত ছোঁয়াচে না, এই করোনা ভাইরাসে যেটা হয় এটা মোটামুটি ছোঁয়াচে। তো সেই জন্যে আমরা বলি যে যেহেতু জিনিসটা ছোঁয়াচে হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য অনেক স্কুলে কিন্তু বাচ্চাদেরকে বলে যে তুমি আর কালকে থেকে আসবা না, আচ্ছা, এটা সারলে পরে আসবা, কারণ দেখা যাবে যে তার সাথে সাথে অন্যান্য বাচ্চাদের হয়ে গেছে। তো সেই জন্য একটু রেস্ট্রিকশন হতে পারে, কিন্তু সবগুলো কনজাংটিভাইটিস কিন্তু ছোঁয়াচে না। তো কি কি ধরন রয়েছে? তো ছোঁয়াচে আমরা যেটা বললাম যে ভাইরাসের জন্য যেটা হয়, অথবা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়, এগুলোতে পিছুটি বেশি জমে, ওকে, একদম সমানে পুজোর মতো জমতে থাকে। মোছা শেষ করলে দেখবো যে ঘন্টাখানেক পরে আবারও পুজ জমছে, আর সকালে ঘুমতে উঠলে দেখা যায় জমে গেছে। বিশেষ করে যারা বাচ্চা এবং বা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের বেলা এটা খুব বেশি। তো এই জিনিসটা হলো যে ইনফেকশনের মতো। আর কিছু আছে যেরকম ওই যে ডেঙ্গুতে হয়, ডেঙ্গুতে কিন্তু চোখ লাল হয়, এটা অনেকটা মানে রক্তক্ষরণের মতো, হেমোরেজিক বলি আমরা, ওইটা কনজাংটিভাইটিস। আচ্ছা। আবার অ্যালার্জিতে চোখ মানে চুলকাইতে চুলকাইতে চোখ লাল করে ফেলাইছে, এটাও কনজাংটিভাইটিস, কিন্তু এটা হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস। হ্যাঁ, তো অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা হলো অন্যরকম, এটা ছোঁয়াচে না,
ওকে, যার ইনহেরিট করা আছে বা কোনো একটা ফুলের রেণু বা কোনো অ্যালার্জেন্ট কন্ট্যাক্টে ডাস্ট আসার হতে জন্য, পারে, হ্যাঁ। ডাস্ট মাইট এগুলো হতে পারে, তো ওইটা কোনো একটা মানে অ্যালার্জেন্ট সংস্পর্শে আসার জন্য তার এই অ্যালার্জিটা হবে। অথবা যাদের ওই যে অ্যাজমা আছে, কোনো বা ইয়ে আছে, এপিসোড আছে, তাদের এই অ্যালার্জিটার জন্য কনজাংটিভাইটিস হতে পারে। তবে এই অ্যালার্জি কনজাংটিভাইটিস নিয়ে আমাদের অন্যরকম টেনশন আছে, কারণ অ্যালার্জি যাদের আছে ওদের তো আছেই, ওটা তো থাকবেই। চলতেই থাকে। বিশেষ করে বাচ্চাদের একটা কনজাংটিভাইটিস আছে, বার্নাল কনজাংটিভাইটিস। আচ্ছা, এটা দেখা যায় যে লিডের ভিতরে মানে ক্ষত সৃষ্টি করে এবং চুলকাইতে মানে অস্থির করে ফেলায়। তো এইগুলা তো মেডিকেশন বিভিন্ন ধরন আছে। এবং লম্বা সময় মেডিকেশনে যেতে হয়। আর আচ্ছা, ওই যে তো ভাইরাল, কিভাবে চোখের যত্নটা আসলে আমি ডিউরিং যেই এই এপিসোডটা, তখন কিভাবে চোখের যত্ন হওয়া প্রয়োজন এবং পরবর্তীতে এটিকে প্রিভেন্ট করার জন্য কি করণীয় আছে? ওখানে যত্নটা হলো যে প্রথমে হলো যে আপনি ওই চোখ আননেসেসারি ডলাডলি করবেন না। ইনজুরি হতে পারে। ইনজুরি না, চোখ লাল হয়ে ফুলে যাবে, আচ্ছা, এটা একটা। যদি খুব বেশি অস্বস্তি লাগে তাহলে একটু হালকা গরম পানিতে একটু কাপড় ভিজে চিপে একটু ধরেন, হট কম্প্রেশন দেন, একটু ইজি হবে। আরেকটা হলো যে ওই যে পিছুটি জমতেছে, তো যার এই সমস্যাটা হচ্ছে তার যে গামছা রুমাল টুমাল যাই হোক, এটা শুধু তার জন্য এক্সক্লুসিভ, এটা যেন অন্যরা ব্যবহার না করে। আচ্ছা, আবার যদি সে ওই এটাকে হাত দিয়েই করে, সাথে সাথেই হ্যান্ডটা ওয়াশ করে নেবে। তা না হলে সে হাতও মশলো, তারপরে ট্যাপে যায় সে ইউজ করলো, ওই ট্যাপটা আরেকজনে যা করলো, তাহলে তো কন্টামিনেশন হয়েই গেল। এইগুলো একটু মেনটেন করা যেতে পারে। আর একটা হলো যে যদি তার ইয়ে থাকে, স্কুল গোয়িং হয়, তাহলে দু একদিন ছুটির সুযোগ থাকলে আমার মনে হয় তাকে বাসায় রেখে দেওয়াই ভালো। আর ওই ওষুধ, যেটা ওষুধ খুব বেশি ওষুধ লাগে না, একটা অ্যান্টিবায়োটিক ড্রপ, যে কোনো একটা প্রিপারেশন, আমরা সাধারণত মক্সাফ্লক্সাসিলিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক, এটা প্রেফার করি 1 ফোঁটা করে 4 বার করে দিলে এটা সেরে যাবে। আর যদি ঠান্ডা কাশি থাকে তাহলে একটু অ্যান্টিহিস্টামিন, ফিক্সোফেনাডিন যেগুলো আছে এগুলো একটু খাইলেই হয়ে যায়। আর যেটা হয় যে কারো বেলায় দেখা যায় যে একটু ডিউরেশন বেশি বা রক্তক্ষরণের মতো, আচ্ছা, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। যে কোনো কনজাংটিভাইটিসে যদি রক্তক্ষরণের এটা থাকে উপাদানটা, যেটা বলে আমরা হ্যামোরেজিক, তো অনেকের দেখা যায় একদম রক্তের মতো লাল হয়ে গেছে, স্ক্লেরাটি, এটা ভয় দেখাই পাওয়ার যায় কিছু না, না। তো ভয় এটা পায় ভয় পাওয়ার কিছু না, এটা সময় লাগবে, হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগবে। আর যদি অস্বস্তি হয় তাহলে এই যে একটু মানে হট কম্প্রেশন দিলে হবে, অথবা একটু আর্টিফিশিয়াল টিয়ার, আর বেশি ওখানে আর কনসেন্ট্রেট করা তো দরকার এই নেই। কনজাংটিভাইটিস নিয়ে যদি কেউ আসলে দীর্ঘদিন হেলায় ফেলে রাখে, তো সেটি থেকে কি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে কি? কমপ্লিকেশন কনজাংটিভাইটিস ভাইরাল, যেটা ভাইরাল তো আসলে অটোমেটিকই এটা কিউর হয়ে সেলফ যাবে, লিমিটিং, হ্যাঁ। কিন্তু মাঝখানে তার হয়তো 8-10 দিন তাকে ডিস্টার্ব করবে, এটা একটা প্রবলেম। ডিস্টার্ব করবে যেটা ওই অ্যালার্জিক, যেটা বার্নাল কনজাংটিভাইটিস, যেটা ওইটা যদি তার লং টাইম উইদাউট মেডিকেশন থাকে তাহলে ডিস্টার্ব করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে কনজাংটিভাইটিসের সাথে কর্নিয়াতেও প্রদাহ করে, ক্ষত করে। এই সবগুলো ভাইরাসই কম বেশি করতে পারে। আবার কিছু কিছু ভাইরাস আছে যে ওইটা কর্নিয়াতেই এফেক্ট করে প্রথম, আচ্ছা, হারপিস ভাইরাস আছে, তো ওইগুলা কিন্তু চোখ লাল করে, মনে হবে যেন কনজাংটিভাইটিস, আসলে কিন্তু সে কনজাংটিভাইটিসের একটু অংশ আছে, কিন্তু মেইনলি হলো কর্নিয়ার, আমরা বলি ক্যারাটো কনজাংটিভাইটিস বা কর্নিয়াল আলসার। তো সেই ক্ষেত্রে পেশেন্ট বুঝতে পারবে না যে এটা কনজাংটিভাইটিস না কর্নিয়ার ক্যারাটাইটিস। তো কর্নিয়ার প্রদাহে যেটা হয় সেটা ব্যথা থাকে, আচ্ছা, ওইটা ব্যথা থাকে, ওইটা খারাপ। আর কনজাংটিভাইটিসের যেটা, এটা অস্বস্তি থাকে, খসখস ভাব থাকে, ইরিটেশন থাকে, কিন্তু এরকম শার্প পেইন থাকে না। তো সেক্ষেত্রে কি করণীয় আছে যেটিতে আসলে তো যদি কর্নিয়া ইনভলভ হয়? পেইন যদি থাকে, কর্নিয়া থাকে, যদি রোদে তাকাইতে অসুবিধা থাকে, এই পার্টটা যদি হয় তাহলে বুঝতে হবে এটা কর্নিয়াতে প্রদাহ আছে। আচ্ছা, সাথে কনজাংটিভাইটিস থাকতে পারে, নাও থাকতে পারে। তো যদি কনজাংটিভাইটিস মেইন পার্ট হয়, সাথে কর্নিয়াতে অ্যাফেকশন হয়েছে, তাহলে কিন্তু চিকিৎসাটা দ্রুত নিতে হবে, তাহলে অপেক্ষা করা কিন্তু মুশকিল। আর যদি দেখেন যে না সাউন্ডলি চলতেছে, তাহলে আপনি নিজে দরকার হলে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেন, হয়তো 2 একদিন পরে যদি দেখেন যে না ঠিকঠাক চলছে না, তখন না হয় সাজেশন নিলেন। আর সবচেয়ে ভালো যে আপনি শুরুতেই যদি কনসালটেশনটা নিয়ে নেন, তাহলে তার কোনো রিস্ক থাকলো না। আচ্ছা, এমন কি হতে পারে যে আসলে কনজাংটিভাইটিসের সাথে অন্যান্য কোনো ব্যাকটেরিয়াল কোনো সিভিয়ার ইনফেকশন একসাথে দেখা যায় হয়েছে?
অথবা এমন কোনো মেডিকেশন কেউ ব্যবহার করেছে যার ফলে এই অসুখটি বা কনজাংটিভাইটিসটি আরও অ্যাগ্রাভেট করেছে? মোস্ট অফ দি কেসে তো তাই হয়। আমরা ভাইরাল যেটা বলতেছি, ভাইরালে তো আর আমরা মেডিসিন নাই, আছে হারপিসের এগেনস্টে আমাদের একটা মেডিসিন আছে, কিন্তু অন্যান্য ভাইরাস যে অ্যাডিনো ভাইরাস বা ওই ট্রিকোনা ভাইরাস, আদার ভাইরাস, এগুলোর এগেনস্টে তো আমরা ওষুধ দিচ্ছি না, কিন্তু তবু তো আমরা ড্রপ দিচ্ছি। কেন ড্রপ দিচ্ছি? ওই সাথে ইনফেকশনের কিছু আছে, ব্যাকটেরিয়াল উপাদানটা পরে যোগ হয়ে যায়, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ড্রপটা দিই। মিক্সড ভ্যারাইটিটা কী ধরনের হয় তো সেটি আপনি বলেছেন। এখন একটু জানাবেন যে কনজাংটিভাইটিস এটি কি আসলে বারংবার হতে পারে কিনা, বা কাদের ক্ষেত্রে এটি সবচাইতে বেশি হতে দেখেছেন? এটা তো রিপিটেড হতে পারে। সিজনাল যেটি অ্যাডিনো ভাইরাস যতবারই আসুক, এটা তো আর ইমিউনিটি দেবে না। কিন্তু করোনা ভাইরাস, করোনা যাদেরই হবে তাদের কম বেশি একটু কনজাংটিভাইটিস হবে। আচ্ছা, তো এখন এটা বারবার হতেই পারে। তবে সাধারণত যেটা হয় যে ভাইরাস অ্যাফেকশন যে কোনো দেহে যদি তার প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাহলে সমস্ত ভাইরাসই ওখানে স্লো হবে। যাদের এই প্রতিরোধ ক্ষমতা কম, ইমিউনো কম্প্রোমাইজড, অসুস্থ, তাদের উপরে এটা আসর করবে বেশি। আচ্ছা, এটা সব সময়ের জন্যই। তো এখন যারা বাচ্চা, যারা শিশু, যারা আবার উপরের দিকে বয়স্ক যারা, তারা তো একটি এমনি ভালনারেবল। তারপরে যাদের মরবিডিটি থাকে, অন্যান্য কোনো অসুস্থতা আছে, তাদের জন্য এটা ভালনারেবল। এখন ইমিউনো কম্প্রোমাইজডে এটি বেশি জেকে বসতে পারে। তো অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে আপনি বলছিলেন, এক্ষেত্রে আমরা জানি যে অনেক খাদ্যাভ্যাস হয়তো অনেককে মেনে চলতে হয়, বিভিন্ন খাদ্যের সাথেও হয়তো সম্পর্ক থাকতে পারে। তো কোন ধরনের খাদ্যের ফলে এই অ্যালার্জিক কনজাংটিভাইটিস বেশি হতে দেখেছেন? খাবারের সাথে যেটা অ্যালার্জি হয় সেটা সব সাময়িক। আচ্ছা, এটা সাময়িক। আর একটা জিনিস যেটা রোগীরা অনেকেরই করে, যে মনে করে যেন খাবারের অ্যালার্জি, কিন্তু সে ওই বেগুন বন্ধ করে দিচ্ছে, গরুর মাংস বন্ধ করে দিচ্ছে, চিংড়ি বন্ধ করে দিচ্ছে, ইলিশ মাছ বন্ধ করে দিচ্ছে, মানে সিরিয়ালি সব বন্ধ করে দিচ্ছে। একদম। জিনিসটা তো এরকম না। কোনো খাদ্য উপাদানে যদি অ্যালার্জি থাকে কারো, তাহলে শুধু ওই খাদ্য উপাদানটাই তাকে বন্ধ করে দিতে হবে। আচ্ছা, কারণ চিংড়ি মাছে যদি কারো অ্যালার্জি থাকে হয়, কিন্তু সেটা বোঝা যাবে তো। চিংড়ি খাওয়ার সাথে সাথেই পরের দিন দেখা গেলো যে, বা 2-3 ঘন্টা পরেই তার অ্যালার্জি হচ্ছে। এটা সবার জন্য আসলে একই রকম না, এটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা খাদ্যে আলাদা আলাদা অ্যালার্জেন থাকতে পারে। স্যার, এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি।
এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3 ওমেগা 6 এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন ই যুক্ত কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্স সিড, তারপরে আপনার চিয়া সিড এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজকে আমরা কনজাংটিভাইটিস বা চোখ ওঠা সমস্যা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে জেনেছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? বিশেষ পরামর্শ হলো, চোখ যদি লাল হয় প্রথমেই দেখতে হবে যে ব্যথা আছে নাই। ব্যথা থাকলে এটা সিরিয়াস। আচ্ছা, রোদে তাকাইতে বা লাইটে তাকাইতে সমস্যা আছে কিনা। যদি লাইটে তাকাইতে সমস্যা হয় তাহলে এটা সিরিয়াস। আবার দেখতে সমস্যা হয় কিনা, যদি দেখতে সমস্যা হয় তাহলে এটা সিরিয়াস। আর যদি প্রচণ্ড ব্যথা থাকে, চোখ লালের সাথে দেখতে সমস্যা হয় তাহলে এটা আরও খারাপ। আর এমনি দেখার সমস্যা, দৃষ্টি সমস্যা যেটা, সেটা যদি থাকে তাহলে এটা খারাপ ভ্যারাইটি। এটার সাথে অন্য ইউভিআইটিসের নামক একটা প্রদাহ আছে, গ্লোকোমা আছে, ওগুলা করে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে ব্যথা আছে কিনা, লাইটে তাকাইতে অসুবিধা হয় কিনা, আর দেখতে সমস্যা আছে কিনা। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল কনজাংটিভাইটিস বা চোখ ওঠা সমস্যা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। 3 ভাবে আসলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়। আগে যেটা হতো যে এফইউটি, যে ফলিকুলার ইউনিট ট্রান্সপ্ল্যান্ট যেটা আমরা করতাম, ওটা হচ্ছে আপনার পিছন থেকে, আপনার স্ক্যাল্পের পেছন থেকে একটা স্ট্রিপের মতো, স্ট্রিপ মেথডও বলা হয় এটাকে, স্ট্রিপের মতো কেটে নিয়ে ওখান থেকে আমরা ফলিকুলটা আলাদা করে ওটা ট্রান্সপ্ল্যান্ট করা হতো আপনার ফ্রন্টে যেই জায়গাটায় বার্ডনেস আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।